নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, শিয়ালের মাথা। প্রাপ্তমনস্ক শ্রোতাদের জন্য কঠোরভাবে। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো সম্পূর্ণ ভিন্ন স্বাদের ভিন্ন আঙ্গিকের একটি গল্প, শিয়ালের মাথা। গল্প পাঠ এবং লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি অবশ্যই প্রাপ্তমনস্ক শ্রোতা বন্ধুদের জন্য। যাদের ভালো লাগবে না তারা দয়া করে এড়িয়ে যাবেন। এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনা প্রসূত, যদিও কিছু ক্ষেত্রে বাস্তব ঘটনার ছোঁয়া থাকতে পারে। এটি লেখকের কল্পনার সাথে মিশ্রিত একটি সৃষ্টিশীল উপস্থাপন। গল্পটি কোনো ব্যক্তি, ঘটনা বা প্রতিষ্ঠানের সাথে মিলে গেলে তা নিতান্তই কাকতালীয়। এই গল্প শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। বিপদ যখন আসে তখন সব রকম প্রস্তুতি নিয়েই আসে, আর একটা বিপদেই ক্ষান্ত হয় না। পর পর এক একটা ফাড়া চলতেই থাকে। রামের ক্ষেত্রেও ঠিক তাই হলো। আজ ভোরবেলা যখন ঘুমটা ভেঙেছিল তখনই রাম একবার ভাবল, থাক, আজ আর নদীতে গিয়ে লাভ নেই। শরীরটা বড্ড বেশি ম্যাচ ম্যাচ করছে। দেশের ভিটেতে এবার ফিরেই যাব। সেই কবে বাড়ি ছেড়ে বেরিয়েছি এই পেটের তাগিদে। এখন আর মন টিকছে না। রাম, ও রাম। রাম? হ্যাঁ, মতি চাচা না? যাই। এক চালা ঘর, ঘরের মধ্যে বিছানা করা, পাশে একটা ছোট্ট তেপায়া টেবিল, তার ওপরে নিজের ব্যবহারের যত সামান্য সামগ্রী, আর আছে একটা স্টোভ, কয়েকটা বাসনপত্র। দরমার বেড়া চারিদিকে ঘেরা এই ছোট্ট ঘরটা গঙ্গার অনেকটা কাছাকাছি। চারিদিকে সবুজ গাছ গাছালিতে ভরা এই জায়গায় প্রচণ্ড গরমে রাম খুব তৃপ্তি পায় ঠান্ডা হাওয়ায়। ওরই সঙ্গী মতি চাচা ভোরবেলা এসে ওকে হাঁক মারে। মতি চাচা একা নয়, অনেক সাগরেদ আছে তারা। একটা বড় ডিঙিতে তারা যাবে এবং সেইখান থেকে গঙ্গার কাছাকাছি আসার পরই আরো বড় বড় নৌকো একসাথে হয়ে ভোরবেলা মাছ ধরতে যাবে ওরা ওই দক্ষিণ দিকটায়। আজ শরীরটা বড্ড বেশি ম্যাচ ম্যাচ করছে। গতকাল রাতে একটা বীভৎস স্বপ্ন দেখেছিল রাম। ওই স্বপ্নের কথা ভাবতে গিয়েও গোটা শরীরটা ওর কেঁপে উঠছে বারবার। দরজা খুলে রাম বাইরে বেরোতেই দেখতে পায় মতি চাচা তার সাগরেদ নিয়ে তৈরি হয়ে রয়েছে। সবার হাতেই একটা করে ব্যাগ আছে। ব্যাগের মধ্যে আছে জাল, তাতেই তো মাছ উঠবে। শুধু তারাই নয়, ওপারে যাবার জন্যে সমস্ত রকম বন্দোবস্তও তৈরি। কই, কখন থেকে হাঁক মারছি, ঘুম ভাঙেনি নাকি? ভেঙেছে, আসলে শরীরটা খুব খারাপ। ওই গত রাতে। আরে রাখো দেখি, আজ যেতেই হবে। জোয়ারে মাছ ভালো হয়, তুমি জানো না নাকি? কথাটা বললেন মতি চাচা। বলরাম বলল, আমি ভাবছিলাম আজকে যাব না। আজকে আমার কাজটা না হয় তোমরাই। তা বললে কি আর হয় রাম, যেতে তো হবেই। আসলে একজন কম পড়েছে। ওই রাজীবের বেটাটা আজকে আসেনি। দুদিন হলো বিয়ে করেছে কি না। কথাটা শুনতে রাম
ওরফে বলরামের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মনে পড়ে তার গ্রামের কথা। তার গ্রামের বাড়িতেও 16 বছর বয়সী তার এক বধূ আছে। বিয়ের সময় সে কি রমরমা কাণ্ড! শ্বশুর বাড়ি থেকে তাকে চৌকি দিয়েছে, একটা ভ্যান দিয়েছে, সাইকেল দিয়েছে, ঘরে রাখার জন্যে টিনের বাক্স দিয়েছে, বউয়ের কানে দুল দিয়েছে, এমনকি রামকে দিয়েছে সোনার আংটি। যৌতুক হিসাবে সে কিছুই চায়নি, শুধু মেয়েটাকেই বিয়ে করে নিয়ে আসতে চেয়েছিল। কালো মেয়েটা, মাথায় এক রাশ কোকড়া চুল, পান পাতার মতো মুখটা, কচি মেয়ে একেবারে। সেবারও ওই মাছ ধরতে গিয়েই ওই কালো মেয়ের প্রেমে পড়েছিল রাম। গঙ্গায় টলটলে জল, পরিষ্কার স্বচ্ছ জলের মধ্যে যখন জাল ফেলে, তখন মাছের সাথে সাথে ওই মেয়েটিও উঠে আসে। পরনে তার তখন ডুরে কাটা শাড়ি। কি সুন্দর লাগছিল ভেজা শরীর থেকে যখন টপ টপ করে জলবিন্দুগুলো পড়ছিল মাটিতে। পায়ে মোটা মোটা রূপোর নূপুর পরা ছিল মেয়েটা, নাকে নোলক দুলছিল। রামকে দেখে সে কি লজ্জা! ভেজা আঁচলটা বুকের ওপর থেকে খসে পড়েছিল কিনা। রাম স্বভাব ঠিক করার জন্য সঙ্গে সঙ্গে পিছন ঘুরে গামছা চোখে দিয়ে বলেছিল, আমি কিছু দেখিনি। কিন্তু তা বললে কি হয়? পরের দিন যখন রাম আবার ভোরে গিয়েছিল মাছ ধরতে, তখন দেখেছিল আজকে জেলেরা কেউই আসেনি। পাড়ার কোন মেয়েটার নাকি ইজ্জত খুইয়েছে। খোঁজ নিতে নিতে রাম পৌঁছিয়ে গিয়েছিল মেয়েটির বাড়ির সামনে। কত এও স্ত্রীরা বসে রয়েছে। মুরব্বী মানুষেরা মেয়েটিকে মাঝখানে বসিয়ে খুব বকাবকি করছে। মেয়েটির নিষ্পাপ চোখ অতগুলো ভিড়ের মধ্যে কাউকে যেন একটা খুঁজে বেড়াচ্ছিল। রামকে দেখতেই ওখানকার মোড়ল বললেন, এই যে আমাদের নতুন জেলে, যে ভালোই তো ইনকাম হচ্ছে নাকি? আগে আপনাদের কৃপায়। তা তুমি বলো দেখি, তুমিও তো সকালে মাছ ধরার জন্যই যাও। তা ওই সময় গঙ্গার পাড়ে আমাদের যমুনাকে কে বলে দেখেছে? এখন তো যমুনার মান সম্মান সব খুইয়েছে, এখন উপায়। যমুনা তখন মাথা নিচু করে, এই মেয়েটার নাম তাহলে যমুনা, মনে মনে ভেবেছিল রাম। রাম নিজেই গামছাটা গলায় জড়িয়ে পায়ে পড়ে বলে, হুজুর হুজুর, ওই লোকটি আমি ভুল করে ওই দিকে চলে গিয়েছিলাম মাছ ধরতে। আসলে জাল ফেলেছিলাম, জাল টানতে টানতে মাছই ওই দিকে নিয়ে যায়। আমি বুঝতে পারিনি হুজুর, আমার ক্ষমা করে দেন। হুজুর মানে হরিহর বাবু রীতিমতো রাগান্বিত হলেন। বললেন, তোমার হুশ জ্ঞান বলে কিছু আছে? হ্যাঁ, তুমি জানো না ওই দিক পানে যেতে নেই? বাড়ির মেয়ে বউরা ওখানে স্নান করতে যায়। আগে ভুল হয়ে গিয়েছে, আমি আসলে এখন আর কিছু করার নেই। যমুনাকে তোমার এখন বিয়ে করতে হবে। যমুনা ঠিক তখন চোখটা তুলে তাকিয়েছিল রামের দিকে। ওই সময় শুভ দৃষ্টি হয়েছিল ওদের। রাম যদিও আপত্তি করেনি, কিছুক্ষণ কুণ্ঠাবোধ করলেও পরে বলেছিল, ওই মাইয়া যদি রাজি থাকে তাহলে আমিও রাজি। তারপরে মেয়ে বউরা উলুধ্বনি শঙ্করধ্বনি দেওয়া শুরু করে। পরের দিনই বিয়ে হয়ে যায়। যমুনার বাপের অবস্থা বেশ ভালো। হরিহর বাবুর আড়তে মোটা টাকার মাইনে পায় সে। বাড়িতে একটা মাত্র মেয়ে যমুনা নয়, 7টা বোন তারা, 3টে ভাই। ভাইগুলো নিতান্তই ছোট ছোট, আর বোনেদের মধ্যে যমুনা 3 নম্বরে। বিয়ে করে বউকে নিয়ে নিজের গ্রামে যখন ফিরে আসে, তখন যমুনা দেখে তার আপন বলতে স্বামী ছাড়া আর কেউ নেই। হ্যাঁ গা, এইখানে তোমার বুঝি কেউ নাই? কে আর থাকবে, তুমি তো আসো বলে বউয়ের গালটা ধরে টিপে দিয়েছিল রাম। সরো, আমার বুঝি লজ্জা লাগে না? কথাটা বলেছিল যমুনা। মাটির বাড়ি, ওপরে খড়ের ছাউনি, সামনে বারান্দাটা উঁচু করে গাঁথা রয়েছে। সেখানে মাটির উনুনে রান্না করা হয়। ঘরে চৌকি পাতা আছে,
বাপের দেওয়া নতুন ফার্নিচার কোথায় রাখবে বুঝতে পারছিল না যমুনা। শেষ পর্যন্ত রাম বলল, এবার মাছ বিক্রি করে অনেক টাকা হয়েছে, আমাদের এখানকার জমিদারদের বলে একটা ঘরের বন্দোবস্ত করি, আর তোমারেও নিয়ে যাই, তুমি একটু পেন্নাম করবাক্ষণ। প্রথমত রাজি হয়নি যমুনা, কিন্তু শেষে রামের অনেক আকতি মিনতি শোনার পর সে বলে, ঠিক আছে, একটু ভালো শাড়ি পরে যাই। সুন্দর করে সেজেছিল যমুনা, সিঁথিতে সিঁদুর দিয়েছিল, কপালে টিপ, বাবার দেওয়া সোনার গয়নার সাথে শাঁখা পলার সিঁদুরে মোহময়ী লাগছে ওকে। আরশিতে নিজের মুখটা ভালো করে দেখতে গিয়ে নিজেই লজ্জায় লাল হয়ে যায় যমুনা। জমিদার বাবুর সঙ্গে যখন দেখা করতে যায়, জমিদার বাবু তখন আড়তেই ব্যস্ত। কর্তা, পেন্নাম, প্রণাম করো। যমুনাও প্রণাম করে। কর্তা বললেন, বিয়ে করেছিস? হ্যাঁ, আসলে করেই ফেললাম। ভালোই করেছিস। তা তোর বয়স যেন কত হলো? আগে বয়সের কি আর কোনো মাপকাঠি আছে হুজুর? সেই কোন জন্মে বাপ মা জন্ম দিয়ে মরে গিয়েছিল, দাইমা বড় করেছে, হাত বয়সের হিসাব জানি নে। ও, বউটা তো বেশ কচি বলে তাকিয়েছিলেন যমুনার দিকে। যমুনা শাড়ির আঁচলটা ভালো করে টেনে তার আবরণ ঢাকার চেষ্টা করে, কিন্তু প্রকৃতির দেওয়া তার শরীরের আবরণ ঢাকা অত সহজ কাজ নয়। দেখা করিস আমার সঙ্গে। শোন, এই দিকটায় কাজ করলে হবে না, বুঝলি? তোকে ওই দিক যেতে হবে, গঙ্গার টাটকা মাছ চাই। তা কবে যাবি বল? থতমত খেয়ে গিয়েছিল রাম। বলেছিল, আগে হুজুর, বিয়ে করে বউ এনে ঘরে তুলেছি, 7 দিনও হয়নি, এরই মধ্যে অন্য জায়গায়। পেট চালাবি তো নাকি? বিয়ে করেছিস, কদিন পর ছেলেপুলে হবে, তখন কি হবে? সামলাবে কে? হ্যাঁ, তোকেই তো ঘর দোর দেখতে হবে, নাকি বউকে দিয়েই? হুজুর, এসব কি বলেন? তেতে উঠেছিল রাম। হুজুর ওর চোখে দেখতে পেয়েছিলেন একটা অসম্ভব রকম রাগ। সে বলেছিল, আবার কবে যাইতে হবে? আজই। সেই দিনই রাম বাড়ি ফিরে এসে নিজের পোটলা গোছাতে শুরু করে। কান্না করতে বসেছিল যমুনা। বলেছিল, আমরা রাখা যাইও না, আমার সঙ্গে নিয়ে চলো। এই তো হইল আমি আইসি, তোমার সঙ্গেই যাব, তোমার সঙ্গেই থাকবো, দেখবা আমি তোমার লাগে থাকলে তোমার খাওন দাওয়ানের কোনো অসুবিধা হবে না। না, তা হয়তো হবে না, কিন্তু তোরে গিয়ে আমি রাখবো কোথায়? কোথায় যাইতাছি তার কোনো ঠিক ঠিকানা নাই। হুজুরের কথায় খাই পড়ি, না শুই না উপায় নাই। কথাটা নির্দ্বিধায় স্বীকার করেছিল রাম, যদিও এরপরে আর কিছু বলতে পারেনি যমুনা। রাম বলেছিল, বেশি দিনের তো কথা না, এই মাত্র কটা দিন, একটু সবুর কইরা থাক, দেখিস আমি ঠিক কিছু না কিছু করবই করব। এই বলেই যমুনাকে রেখে চলে এসেছিল রাম এই গ্রামে। এখানে আসার পর তার সাথে আলাপ হয়েছে অনেকের। রঘু মিস্ত্রি কাদামাটিতে হাঁটু গেড়ে বসেছিল। মাথার ওপর উত্তপ্ত সূর্য, চারপাশে শুকনো জমি, ফাটা মাটি। একসময় এই জমিতে এসে ধান ফলাতো, এখন শুধু ধুলোর পাহাড়। এই গ্রামের মোড়ল বিজয় রায় সবচেয়ে ক্ষমতাবান মানুষ। তার কাছে থেকে প্রতারণা করে জমিটা নিয়ে নিয়েছে সে। আয় রঘু, বসে কি করিস? পিছন থেকে ডাক দেয় দেবু। রঘু কোনো উত্তর দেয় না। সে জানে কথা বলে লাভ নেই। এই সমাজে গরিবরা শুধু কষ্টই পায়, আর বড়লোকেরা শোষণ করে। কয়েক মাস আগে বিজয় রায় বলেছিল, তোর জমিটা বন্ধক রাখ, ঋণ নে, বৃষ্টি এলে ফসল ভালো হলে ফেরত নিয়ে নিস। কিন্তু সেই ঋণের টাকা সুদ এত বেড়ে গেল যে জমিটাই হারিয়ে গেল তার। রঘুর একমাত্র মেয়ে ঝুমা শহরে যাচ্ছে কাজ করতে। এখানে সে আর থাকতে পারে না। খুব ভোরে উঠে নিজের কাপড়ের টোপলাটা সে গুছিয়ে ফেলে। বেশি কিছু নেই সেখানে, একটা পুরনো শাড়ি, একটা ফাটা আঁচল আর একজোড়া চপ্পল। গ্রাম ছেড়ে যাবে, মন খারাপ, কিন্তু উপায় নেই। বাবা দিনমজুরির কাজ খুঁজে পায় না, মা কয়েকদিন ধরে বেশ অসুস্থ, বাড়িতে নেই কোনো খাবার। কুয়ো থেকে পানি নিয়ে এসে রমণী দেবী অর্থাৎ ঝুমার মা মাথার পিছনে পানি ছিটিয়ে দিলেন। কোথাও যাস না মা, জানিস তো? জানি মা, কিন্তু
আমি যাইতেছি পরিচিত একজনের সঙ্গে। উনি কইছেন এক বাবুর বাড়িতে আমারে কাজ দেবেন। একা একা মেয়েরা বাড়ির বাইরে বাইরানো ভালো নয় রে। মা বলেছিলেন কথাটা। ওনার কণ্ঠস্বরে চিন্তার ছাপ স্পষ্ট। ঝুমা কিছু বলে না। সে জানে গ্রাম থেকে শহরে গেলে আর অভাবের দিন গুনতে হবে না। রঘুমিস্ত্রি মাটির উঠোন ধারে বসে বিড়ি ধরিয়েছে। মুখ থেকে ধোঁয়া ছাড়তে ছাড়তে মেয়ের দিকে তাকিয়ে বলে, তুই কি সত্যি চাস ঝুমা? হ্যাঁ বাবা, শহরে গিয়ে সাবধানে থাকিস। কারে বিশ্বাস করবি কারে বিশ্বাস করবি না একটু বুঝা সুইঝা চলিস। ঠিক আছে বাবা। ঝুমা কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকলো, তারপর বেরিয়ে গেল। পিছন ফিরে তাকালো না। মা কান্না আটকানোর চেষ্টা করলেন কিন্তু পারলেন না। ঝুমা যখন বাস থেকে নামলো তখন সূর্য মাথার ওপরে উঠে এসেছে। শহরটা যেন একেবারে অন্যরকম লাগছে। গাড়ির শব্দ, মানুষের ভিড়, চারিদিকে ধুলো আর কালো ধোঁয়া। গ্রামে খোলা মাঠ ছিল, এখানে শুধু কংক্রিটের ইমারত। হাই মে, তোর নাম কি? একজন মোটা মহিলা ঝুমার সামনে এসে দাঁড়িয়েছে। রত্নামাসি। সে এই শহরে কাজের দালালি করে। গরিব মেয়েদের বড়লোকের বাড়িতে কাজের লোক বানিয়ে দেয়, বিনিময়ে ভালো কমিশন পায়। ঝুমা, তুমি রত্নামাসি না? হ্যাঁ, আয়। ভাগ্যিস তোর গড়ন ঠিকঠাক বলেছিল, এই জন্যই ধরতে পারলাম, না হলে মতিনরা আমি দেখা নিতাম। তোর জন্য ভালো কাজ ঠিক করছি, আয়। রত্নামাসি ঝুমাকে একটা বিশাল বাড়ির সামনে নিয়ে যায়। বাড়ির গেটের বাইরে দাঁড়িয়ে এক দারোয়ান তাদের সন্দেহের চোখে দেখে। এই বাড়ির লোকেরা ভালো, তোকে শুধু রান্না বান্না করতে হবে। সেই দারোয়ানের মুখে কথাটা শুনলেন। এরপরে রত্নামাসি বলল, তুমি থামো দেখি, তোমার একবারে কথা কইতে কে কইছে? শোন, রান্না বান্না করবি, পারিস তো? ঝুমার মনে ভয়, কিন্তু উপায় নেই। রত্না ঝুমাকে যেই বাড়িতে নিয়ে আসে সেটা ছিল বিশাল, চকচকে সাদা রঙের। বিশাল লোহার গেটের দুপাশে মার্বেলের খুঁটি, মাঝখানে সুন্দর বাগান। বাড়িটি দেখে ঝুমার বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। এই বাড়ির সাহেব বিবিরা ভালো মানুষ, তুই ভালো করে কাজ করবি, বুঝলি? মাসির কথায় ভরসা পাওয়া কঠিন ছিল, তবে ঝুমার কাছেও কোনো উপায় ছিল না। সে মাথা নাড়ল। সকাল 7টা বাজে। ঝুমার কাজ শুরু। বড় ঘরের এক কোণে ছোট্ট একটা জায়গা দেওয়া হয়েছে ওকে থাকার জন্য। রান্নাঘরে ঢুকে এই বাড়ির যে রান্নাঘর অর্থাৎ কুক, তার সঙ্গে দেখা। নতুন মেয়ে না? হ্যাঁ, আমি খুব ভালো রান্না জানি, শিখেও নেব। শিখতে হবে না, যা বলবো তাই করবি, বেশি কিছু জানতে হবে না। বড় লোকেদের বাড়িতে বেশি জ্ঞান দেখাতে নেই। ঝুমা মাথা নাড়ে। সে দেখল বিশাল বড় রান্নাঘর, ফ্রিজ, ওভেন, কাঠের আলমারি, কত কিছু। ওর গ্রামে এসব ছিল না। দিন কাটে ধীরে ধীরে। ঝুমা কাজ শিখে নেয়। খুব বেশি কথা বলে না, কারণ ওর মনে সবসময় ভয় কাজ করে। বড় বউ রান্নার স্বাদ নিয়ে বরাবর খুঁত ধরে, মাঝে মাঝে গালাগালিও দেয়। ঝুমা চোখের জল আটকিয়ে তবেই কাজ করে। দুপুরবেলা কাজ শেষ করে ঝুমা একটু বিশ্রাম নিচ্ছিল। এমন সময় দরজার বাইরে একটা কণ্ঠস্বর। নতুন মেয়েরা দেখতে খুব সুন্দর, তাই না? গ্রাম থেকে এসেছে, ওদের সহজেই বোকা বানানো যায়। ঝুমার গা শিউরে ওঠে। ও বুঝতে পারে বাড়ির পুরুষদের নজর পড়েছে ওর ওপরে। ওর মনে হলো এক্ষুনি পালিয়ে যেতে হবে এখান থেকে, কিন্তু যাবে কোথায়? মা বাবার মুখটা চট করে চোখের সামনে ভেসে ওঠে ঝুমার। সেই দিন রাতে বড় সাহেব অফিস থেকে ফিরলেন দেরি করে। ঝুমা গ্লাসে জল নিয়ে দাঁড়িয়ে, তিনিও চুপচাপ ওর দিকে তাকালেন। তোর নাম কি? ঝুমা। গ্রাম থেকে এসেছিস না? নতুন? জি বাবু। তোর মা বাবা জানে তুই এখানে কাজ করিস? ঝুমা মাথা নিচু করে রইল। বড় সাহেব ধীরে ধীরে ওর হাতের গ্লাস থেকে জল খেলেন, তারপরে বললেন, ভালোভাবে থাকিস, তোর জন্য নতুন কাজ আছে কাল থেকে। ঝুমার সন্দেহ হলো কি কাজ, কিন্তু জিজ্ঞেস করার সাহস পেল না। পরের দিন রত্নামাসি এসেছে দুপুরবেলা। সঙ্গে আরো একটা মেয়ে আছে। চোখে মুখে অন্যরকম একটা ভাব। এই দেখ, তোর জন্য নতুন বান্ধবী নিয়ে আইছি। তোমার নামটা যেন কি, একটু কও দেখি।
কাচুমাচু করে তাকায় মেয়েটি ঝুমার দিকে। ঝুমা মেয়েটির মাথায় হাত বিলি কেটে বলে, বয়স কত তোমার? এরই মধ্যে বিয়ে হয়ে গিয়েছে? লজ্জায় মুখটা লাল হয়ে যায় যমুনার। বলে, আমার নাম যমুনা। বাহ, নামটা কিন্তু বেজায় সুন্দর। কি বলিস ঝুমা? হ্যাঁ তাই তো, তোর সঙ্গে নিয়ে যা। বড়বাবু তোর ওপরেই দায়িত্ব দিতে বলেছেন এই কদিনে তুই নাকি খুব ভালো কাজ শিখেছিস। হ্যাঁ যাক, বড় মানুষদের মন জুগিয়ে চলতে পারলে বড়লোক হওয়া থেকে তোকে কেউ আটকাতে পারবে না। কথাটা হেসে হেসেই বলল রত্নামাসি। ঝুমার চোখে মুখে বিষণ্ণতায় ভরা। রত্নামাসির কাছে গিয়ে বলল, এই কচি মেয়েটাকে দিও। আমা, তুই রান্না করিস, ও করবে, তোকে সাহায্য করবে। কি করব বল? মরতে যাচ্ছিল ডুবে। কিরে বল দেখি, তোর কথা বল। যমুনা একবার ছলো ছলো দৃষ্টিতে রত্নার দিকে তাকায়। ঝুমার দিকে তাকিয়ে বলে, এক গ্লাস জল খামো। জল খাবা? আসো আসো। ঝুমা হাত ধরে ওকে নিজের ঘরে নিয়ে যায়। বিরাট বড় ঘরের একটা কোনায় বিছানার মধ্যে ঝুমার যাবতীয় জিনিসপত্র। যমুনার কাছ থেকে সবকিছু নিয়ে সেখানেই সে রেখে বলে, আমার স্বামী আমারে রাইখা গেছিল ওনার গ্রামে। পরে শুনছি, আগে জলটা খাও দেখি। এখানে থাকতে থাকতে ঝুমার কথাবার্তায় আচার আচরণের আমূল পরিবর্তন এসেছে। যমুনা ঝকঝক করে জলটা খেয়ে নেয়। ওর শরীরটা বেশ ঘর্মাক্ত। আঁচল দিয়ে ঘাম মুছতে মুছতে আবার ফিরে তাকায় ঝুমার দিকে। বলে, ওরা ভালো মানুষ নয় গো দিদি। তোমার আমি দিদি বলবো? ঝুমার বুকের ভেতরটা বেজে ওঠে। একটা ছোট্ট বোন ছিল ঝুমার, অভাবে মারা গেছে, কলেরা হয়েছিল। জমিদার বাবুর কাছে টাকা চাইতে গিয়েছিল মা, জমিদার বাবু দেননি। কি একটা কুপ্রস্তাব দিয়েছিল মাকে। এখন বুঝতে পারে মা কোন কুপ্রস্তাবের শিকার হয়েছিল। বোনটা মরার পর থেকেই মা অসুস্থ। ঝুমাকে চোখের আড়াল করতে চাইতো না, কিন্তু দিনকে দিন অভাব এত বাড়ছে যে আর কিছু করার নেই। ও দিদি, তোমার আমি দিদি কইতে পারি? যমুনা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে ঝুমাকে। ঝুমা কিছু সময়ের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিল। মাথায় হাত বুলিয়ে বলল, নিশ্চয়ই বলতে পারো বোন, বলো। আমার স্বামী বেরিয়ে যাবার পর আমি পাশের বাড়ির লোকের সাথে ভালো করেই কথাবার্তা বলে থাকতাম। ওনারা আমার দুবেলা খাইতে দিত, আমার খোঁজ খবর নিত। আমার স্বামী যাওয়ার আগে আমার হাতে টাকা গুইচা দিয়া গেছিল, কিন্তু জমানো টাকায় আর কদিন সংসার চলে দিদি। শেষ পর্যন্ত জমিদার বাবুর কাছে যাইতে বাধ্য হইলাম। যাওয়ার পরে উনি আমারে কয় কি, কাপড় খুললে আমার সঙ্গে শো, তাহলে তোর সব অসুবিধা ঠিক হয়ে যাইবে বলে আঁচল মুখে গুজে আবার হু হু করে কাঁদতে শুরু করে যমুনা। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে ঝুমা। বলে, কেঁদো না, এখানে থাকলে তুমি ভালো থাকবা। তুমি এখানে কদিন আছো দিদি? ঝুমা বলে, আমি এখানে কয়েকদিনই আছি, তবে এখানে এসে এখানকার আদব কায়দা শিখতে আমার বেশি সময় লাগেনি। কই রে রাম, চল দেখি। যখন কইতাছো তখন তো যাইতেই হবে। মতি চাচার কথায় শেষ পর্যন্ত যেতেই হলো গঙ্গায়। আজ বড় জাল ফেলবো বুঝলি। কর্তা বাবু কইছে বড় বড় মাছ আছে, সেয়া বিক্রি করলে প্রচুর টাকা হবে, বুঝছস? কথাটা জিজ্ঞেস করতেই রামের চোখের কোণায় কেমন যেন জল চিকচিক করে ওঠে। কি রে, তো কাঁদতাছিস কেন? শুনছি তোর দেশের বাড়িতে নাকি তোর বউ একা থাকে। বউয়ের লাগে চিন্তা হয়? চিন্তা তো হয় চাচা, সব সময় হয়। আমি আইতে চাই নাই এখানে, আমারে জমিদার বাবু জোর কইরা পাঠাইছে। গুনতি কয়েকটা টাকা বউরে দিয়াছিলাম, কইছিলাম যতদিন চাই চালাও, তারপরে না হয় বাপের বাড়ি চইলা যাইও। আমি যবে আইব তোমারে গিয়া নিয়ে আসবো। সে তো ভালো কথা। তো এবারে ভালো মাছ বিক্রি করে মোটা টাকা কর, কইরা বউরে নিয়ে আয়, এখানে এসা ঘর কর। বিয়া শাদি করার পরে মাইয়া মানুষের ছাইরা কেউ থাকতে পারে? চাচার কথায় আরো বেশি দুঃখ উতলে ওঠে রামের।
চোখের কোনাটা মুছে নিয়ে বলে, চলো, কথা বাড়ায় লাভ নাই, এখন যাওন যাক। জল টলমল করছে গঙ্গার, তার স্রোতের ধারা কি বাবা! মাছগুলোও যেন টুপটুপ করে খেলা করছে। ভোরের বিরাট বড় জাল, সেই জালে নাকি বিরাট বড় একটা রুই মাছ উঠেছে। কাকা, একখানা না, দুইখানা। মতি চাচাকে উদ্দেশ্য করে কথাটা বলে চিৎকার করে ওঠে আর একটা ছেলে, পেলা। সে নতুন কাজ শিখছে, কিন্তু ওর হাতের জাল ফেলার গুণ খুব ভালো। প্রত্যেকবারই মাছ উঠবেই উঠবে। তাড়াতাড়ি ওর দিকে এগিয়ে যায় রাম, বলে, ধর দেখি, এ সবাই মিলে ধরো। চাচা, একটু ভালো করে এটা ঘুরাও দেখি। নৌকাটা ঘুরিয়ে প্রায় পাড়ের দিকে নিয়ে যাওয়া হয়। সেখানেই বড় জালটাকে টানতে টানতে ওরা একটা জায়গায় খুঁট হিসাবে বাঁধে। তারপরে সবাই মিলে নিজেদের শরীরের জোরে মাছ তুলে নিয়ে আসে। জাল যত বেশি ওপরে উঠছে তত বেশি যেন সূর্যের হালকা আলোয় চকচক করে উঠছে মাছের শরীরগুলো। প্রচুর মাছ এই বড় নৌকায় এনে রাখার পর মাছগুলো যখন জাল থেকে ফেলা হচ্ছে, তখন হঠাৎ করে রঘু থেমে যায়। রামকে উদ্দেশ্য করে বলে, রাম, ওই দেখ দেখি। মতি চাচাও তাড়াতাড়ি নৌকার শক্ত করে বেঁধে এগিয়ে এসে বলে, হোমা, হ্যাঁ দেখি দুইখানা বডি। হ, মাছে খুব লাগ খাইছে। চিৎকার করে ওঠে সবাই। ভোরের সময় নৌকায় তখন বিরাট গুঞ্জন শুরু হয়েছে। এলাকার অধিবাসীরা ওদের চিৎকার চেঁচামেচিতে ঘুম থেকে প্রায় উঠেই পড়বে এমন অবস্থা। মতি চাচা বলে, সরা সরা দেখি, শিগগিরই সরা। তাড়াতাড়ি সরিয়ে ফেলা হয় সবাইকে। রঘুও এই গ্রামে এসেছে এইখানে মাছ ধরতে। এতদিন ক্ষেতি বাড়িতে কাজ করত সে, সেই কাজে ওর আর পোষায় না। তাই কদিন আগেই মেয়ে চলে যাবার পর জমিদার বাবুর সঙ্গে দেখা করে সে বলেছিল, আমার একটা কাজ দেন কর্তা, সংসার চলে না, বউটা অসুস্থ, শুনলাম তোর মেয়ে মাগিখানা নাকি শহরে গেছে কাজ করতে। কথার মধ্যেই একটা বিরাট বড় অপমানসূচক বক্তব্য। রঘু মাথা নিচু করে বলেছিল, গেছে, পেটের দাহে গেছে শহরে কাজ করতে, কইছে টাকা পাঠাবে। হয়েছে তাহলেই, ঠিক আছে, কাজ করবি। একখানা নতুন লোকও আইছে, ওই লোকও কাজ করবে তব লাগে। কথাটা জমিদার বাবুর ম্যানেজার বলেছিল ওদেরকে। জমিদার বাবু আসার পরে ওনার পায়ে লুটিয়ে পড়ে রঘু বলেছিল, আমার জমিখানা ফেরত দিয়া দেন কর্তা, আমি আপনার বকেয়া টাকা আপনারা দিয়া দেব। লাথি মেরে ওকে সরিয়ে দিয়েছিল জমিদার বিজয় রায়। যদি পারিস তাহলে মাছ বিক্রি করে সেই টাকা শোধ করার চেষ্টা কর। তাছাড়া তোরা তো সব লিখেই দিয়েছিস, এরপরেও আবার কেন কেন আমাদের কাছে চাইতে আসিস এভাবে ভিখারির মতো, বলতো? হ্যাঁ? খুব কষ্ট পেয়েছিল রঘু। বাড়ি ফিরে বউকে বলেছিল, শরীর নিয়ে আর পারি না রমণী, তাও কাজ তো করতে হবে, যতদিন শ্বাস ততদিন আস। মায়াটা কি আসবে না বাড়ি? অসুস্থ বউটা জিজ্ঞেস করেছিল তার স্বামীকে। রঘু কোনো ভালো উত্তর দিতে পারেনি, কারণ সে জানে না ঝুমা আদেও আসবে কিনা। মাছগুলোকে সরিয়ে বডিটাকে দেখার চেষ্টা করছে সবাই। আচমকাই রাম রঘুর হাতটা শক্ত করে চেপে ধরে। তার বুকের ভেতরটা কেমন যেন করে ওঠে। অসংখ্য মাছের মধ্যে খুবলে খাওয়া দুটো নারীর দেহ, দুটো দেহই নগ্ন, তবে পায়ে যে রূপোর মলটা পড়া রয়েছে সেটা দেখেই রাম ঠাহর করতে পারে। সোমনা,
বলে চিৎকার করে ওঠে রাম। অন্যদিকে মেয়ের মাথার চুল আর কানের সেই কান মাকড়ি দুটো দেখে চিনতে পারে রঘু। তাড়াতাড়ি সব সরিয়ে সাফ করার পর দুটো মেয়ের শরীরের ওপরে কাপড়ের আস্তরণ দিয়ে ওরা দেখে। জুমা, বলে রঘু। জুমা, জুমা, তোর এমন কি করছে মা? জুমা, জুমা। গ্রামে পুলিশ আসে, দুটো বডি নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানে কাটাছেঁড়া করা হবে, দেখা হবে কি করে মরেছে। মাছেরা খুবলে খেয়ে নিয়েছে শরীরের অনেক অংশ। চোখ যার কোনো অস্তিত্বই নেই, কান, গলা, পেট, এমনকি বুক পর্যন্ত সব জায়গাতেই মাছের খাওয়া অংশের দাগ। রঘু আর কিছুতেই বাড়িতে মন টেকাতে পারে না। জমিদার বাবুর বাড়ি দেখা করতে গিয়েছিল সে। সেইখানে গিয়ে জমিদার বাবুর যারা দারোয়ান আছে তাদের হাতে প্রচণ্ড ঠ্যাঙানি খেয়ে ফিরে এসেছে। রাম সে এখনো পর্যন্ত গঙ্গার পাড়েই বসে আছে, শুধু মনে মনে বলছে, কেন আমার বউটা কি করছিল, কি করছিল আমার বউটা? বিদেশ বিভুঁইয়ে কেন পাঠাইলা আমারে জমিদার? কেন পাঠাইলা? কি করতে পাঠাইলা? এমন কথা বলে প্রলাপ গাইছে ওরা। এমন সময় পাঠশালায় যাওয়া কতগুলো ছোট্ট ছোট্ট বাচ্চা, হাতের মধ্যে টিনের বাক্স, কারো বগলে দাবানো স্লেট পেন্সিল, বয়স 5 থেকে 6 বছর মতো হবে। ওখানে একটা বড় বটগাছের তলায় নতুন একজন শিক্ষক এসেছে। গ্রামের জমিদার তাকে ওখানেই শিক্ষকতা করতে দিয়েছেন। থাকার জন্য জমিদার একটা ঘরও দিয়েছেন। ওইখানেই মাস্টার চোখে চশমা পরে গ্রামের ছোট ছোট বাচ্চাগুলোকে শিক্ষা দেবার জন্য এসেছেন। সবার প্রথমে উনি পড়াচ্ছেন, বল, ইকির মিকির চাম চিকির, চামে কাটা মজুমদার। ওরাও একসাথে গুনগুনিয়ে সেই ছড়া আওড়ায়। রাম তখন নদীর ঘাটে বসে। দুটো ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে বলছে, ইকির মিকির চাম চিকির না, ওটা ইকরি মিকরি চাম চিকরি, আমি শুনছি আমার ঠাকুরদার কাছে। চুপ কর, এই কথা মাস্টারে গিয়া কইবি না, কইলে কিন্তু বেমালুম পেদাবে। রাম ভ্রুকুটি করে ওদের দিকে তাকায়, বলে, হাই পোলা, শুন, এদিকে শুন। ওরা প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে ওই ছোট্ট বাচ্চা ছেলেটি মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, চল না, কি কয় শুন না আসি, কও কি কইতেছ? ছোট্ট বাচ্চা মেয়েটাকে দেখে রামের বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। মেয়েটা সেই একই রকমের, গায়ের রংটা খুবই চাপা, নাকে নোলক, পায়ে রূপোর মহল পরা, পরনে শাড়ি পরা। এই বয়সেই। কি শিখতাছিস তোরা? আমরা কবিতা শিখতাছি গো, ওই মাস্টার মশাই শিখাইছে, শহর থেকে নতুন আইছে, আমাকে পড়ায়। বুঝলাম, কি পড়ায় তগো? ইকরি মিকরি সাম সিকরি পড়ায়। সামে কাটা মজুমদার ধে এলো দামোদর, দামোদরের হাড়ি কুড়ি, ধরে বসে চাল কাড়ি, চাল কাটতে হইল বেলা, ভাত খাওসে দুপুর বেলা, ভাতে পড়লো মাসি, কোদাল দিয়া চাষি, কোদাল হইল বোতা, কাশিয়ালের মাথা। বলে ওরা দৌড়। ছেলেটি বলে, তো তো মুখস্থ হয়েছে, চল চল, আজকে মাস্টার আমাকে লগে একখানা কইরা লেমন জুস দিবে, দেখবি। রাম তাকিয়ে থাকে গঙ্গার জলের দিকে। কবিতাটা হয়তো একই, কিন্তু শোষণ আর শাসন সে আগের মতোই রয়ে গিয়েছে। সন্ধেবেলা পুলিশ আসে, রামকে বলে, তোমার বউকে রেপ করা হয়েছে, ধর্ষণ, বুঝেছ? সে রাজি ছিল না, তাই তাকে জোরপূর্বক ধর্ষণ করে মেরে জলে ফেলে দেওয়া হয়। আর একজন জানো কে? রঘু আসেনি, তার স্ত্রীকে নিয়ে গ্রাম ছেড়ে চলে গিয়েছে। পুলিশ বললেন, যাক ভালোই হয়েছে। তা স্যার, একটা পার্টি ফার্টি হবে তো? আজ এতদিন পর একটা কেস নিয়ে গ্রামে এলাম, আপনারা হলেন গিয়ে এখানকার মাথা, তাই। আরে হ্যাঁ হ্যাঁ, হবে হবে। কইরে কৈলাস, কোথায় গেলি? সাহেবের জন্যে পুটলির মধ্যে যে টাকাগুলো রেখেছি সেগুলো দিয়ে দে।
ওনার বউয়ের আর ওনার কদিনের মধ্যে বিবাহ বার্ষিকী, আর বৌদিকে আমার তরফ থেকে কিছু কিনে দেবেন গনি স্যার। কথাটা বলল বিজয় রায়। রাম তখন বসে রয়েছে জমিদার বাবুর বারান্দার সামনে। পুলিশ এসে রামের কাঁধে হাত রেখে বলল, হাতে তখন তার লাল রঙের পুঁটলিটা। জমিদারের ঘর থেকে নিজের প্রয়োজনীয় সামগ্রী নিয়ে চলে গেল তারা। জমিদার বাবুর ম্যানেজার দেখতে পেলেন রাম অনেকক্ষণ ধরেই ঠাঁই এক জায়গায় বসে, হাতের মধ্যে একটা দাও নিয়ে। জমিদার মশাই তাকে পাঠিয়েছে। কিরে, তুই বাড়ি যাবি না? আগে বাড়ি যাব কর্তা, এই একখানা শিয়ালের মাথা খুঁজতেছি। শিয়ালের মাথা? তা কি করবি তা দিয়ে? ওই পুকুরে জলে ফেলবো। শিয়ালের মাথা খুব ভালোবাসে যে মাছগুলা নদীর। জমিদার মশাইয়ের ম্যানেজার একটু নড়ে চড়ে দাঁড়িয়ে বললেন, বাড়ি যা, শুনলি তো সব বিচার আচার সব কিছু হয়ে গিয়েছে। এর মধ্যে জমিদার বিজয় রায়, এ কি তুই এখনো বাড়ি যাসনি? হ, বউয়ের মরার শোক ভুলতে পারিসনি নাকি? হ্যাঁ, ওরে যা যা, ওরা দুজনই সজ্ঞে গেছে, আমার ছোঁয়া পেয়েছে। রামের চোখ দুটো জ্বলে ওঠে। জমিদার মশাই খ্যাক খ্যাক করে হাসতেই থাকেন। রাম কেমন যেন একটা ঘোরের মধ্যে চলে যায়। দিদি, আমাদের কোথায় নিয়ে যাচ্ছে গো? আমিও জানি না রে বোন। রত্নামাসি বলল নতুন কোন এক গ্রামে। এখানেই তো ভালো ছিলাম দিদি, করে কমে খাচ্ছিলাম। কিন্তু ঝুমা জানে রত্নামাসি আগের দিনই বলেছে তোদের দুইজনকে নিয়ে যাবে কোন এক জমিদার বিজয় রায়ের কাছে। ভালো মানুষ, ওনার বাড়ি কাজ করবি দুইজনে, বুঝলি? ঝুমা হ্যাঁ বলে। গত কয়েকদিন ধরেই সে লক্ষ্য করেছিল যে বাড়িতে সে কাজ করত সেই বাড়ির ভদ্রলোকটিকে। ওঠায় বসায় সারাদিন নতুন লোকজনের আনাগোনা লেগেই থাকতো সেই বাড়ি। সবাই কাজে অকাজে বারবার ঝুমাকে ডাকত। ঝুমা ব্যাপারটা যখন বুঝতে পারে রত্না মাসিকে স্পষ্ট করে জানায়। রত্না হেসে বলে, বড় লোক বাড়িতে এরম একটু হয়। এরপরে ওরা যখন অন্য জায়গায় নিয়ে যাবে তখন কি করবি? অন্য জায়গায় কেন যাব মাসি? হ্যাঁ মরণ, ওরা বুঝি ঘুরতে যায় না? সবসময় কি এক জায়গায় থাকে? হ্যাঁ, গ্রামে গ্রামে ওদের কত বাড়ি ঘর, কত আত্মীয় স্বজন। কথাটা শুনে ঝুমা ভেবেছিল কোনো রকম ভাবে যদি একটু নিজ গায়ে ফিরে যাওয়া যায়। যখনই শুনল মাসির মুখে নিজের গ্রামের জমিদার বিজয় রায়ের কথা, ও একটু নড়ে চড়ে বসেছিল। সেই রাতে বিজয় রায় ওদের দুইজনকে গাড়ি থেকে নামার পরপরই ধরে নিয়ে গিয়েছিল গঙ্গার ধারে। একটা কামাতুর হাসি দিয়ে সে বলেছিল, আহা, এতদিন ধরে ভাবছিলাম শুধুমাত্র এই যে আমাদের রঘুর মেয়েটার কথা। এখন দেখি রামের বউয়ের শরীরেরও কি স্বাদ। দুটো নারীকে ততক্ষণে বিবস্ত্র করে ফেলেছে সবাই। কাঁদতে কাঁদতে ওরা নিস্তেজ। চারপাশে দাঁড়িয়ে রয়েছে জমিদারের লাঠি আলরা, তাদের চোখেও সেই একই রকম পাশবিক লালসা। একটা বড় গাড়ি থেকে নামার পরপরই ঝুমাকে দেখে প্রথমেই চিনতে পেরেছিল লাঠি আলরা, কিন্তু রামের বউকে চট করে চিনতে পারেনি। ওদেরকে বলেছিল, গাড়িতে ওঠো, তারপরে জমিদারের বাড়ি নিয়ে যাব। ঝুমা বলেছিল, খবরদার বোন, যাবি না, সোজা চল, আমরা পালাই, এ আমার গ্রাম, এ গ্রাম আমি চিনি। কিন্তু ওরা পেরে ওঠেনি। রামের স্ত্রী কান্না জড়িত কণ্ঠে বলে, দয়া করুন, আমাদের ছেড়ে দিন, আমরা গরিব। গরিব বলেই তো তোমাদের ধরে এনেছি। ধনী মেয়েরা এত সহজে ধরা দেয় না মামনি। বিজয় রায়ের কণ্ঠ। বলে সে ঝাঁপিয়ে পড়ে। তার মোটা হাত দুটো একসঙ্গে রামের স্ত্রীর শরীরেও চেপে বসে। সে ছটফট করে কিন্তু রুখতে পারে না। চারপাশে লাঠিয়ালরা তালি দেয়, হাসে। রঘুর মেয়েটা জড়সড় হয়ে পড়েছিল, কিন্তু তার শরীরটাও রেহাই পেল না। একজন লাঠিয়াল মুখ বিকৃত করে বলে, বাবু, এটার বেশ সরস আছে, আমরাও কি একটু। বিজয় রায় উপভোগের নেশায় তখন মত্ত।
সে মাথা নেড়ে দেয়। একের পর এক শুরু হয় পৈশাচিক খেলা। মেয়ে দুটো অসহায়ভাবে আর্তনাদ করে, কিন্তু কেউ ছিল না তাদের বাঁচানোর জন্য। শেষ পর্যন্ত ওদেরকে নিঃশেষ করে দেওয়া হয়। বিজয় রায় বললেন, সকাল হওয়ার আগে এই বডি দুটোকে একসাথে বেঁধে বস্তার মধ্যে নদীতে ছুঁড়ে ফেলে দে। এর পরের দিনই মাছ ধরতে গিয়েছিল রঘু আর রাম। রাম আগের দিন যে বিভৎস স্বপ্নটা দেখেছিল, তখন তার স্ত্রীর সঙ্গে শুরু হয়ে গিয়েছে পৈশাচিক আচরণের খেলা। বিজয় রায় সিংহাসনে বসে পান চিবোচ্ছে। সামনে রঘু আর রাম কাপা কাপা গলায় বলে, আমাদের বিচার চাই। কি হয়েছে, হট্টগোল কিসের? বিজয় রায় এমন করে জিজ্ঞেস করলো যেন কিছুই হয়নি। আমাদের স্ত্রী মেয়েকে হত্যা করেছে, এর বিচার চাই। আহা, কষ্ট পেয়েছিস বুঝি? শোন, তোদের ওই নিচু জাতের মেয়েদের কোনো দাম নেই জানিস, 1 পয়সাও না। ওদের দেহে কতটুকু দাম আছে, হ্যাঁ, আমিও সেটা ভালো করেই জানি। রাম আর রঘুর চোখ লাল হয়ে ওঠে, সঙ্গে আরো অনেক গ্রামবাসীদেরও। মতি চাচাও সেখানে ছিল, তারও একটা মেয়ে আছে। রঘু বলে, আমাদের মেয়ে বউরা কি শুধু তোমাদের ভোগের জিনিস? আমরা কি মানুষ না? মানুষ তোরা? হাসতে হাসতে বলে বিজয় রায়, তোরা কেবল শাসিত হওয়ার জন্য জন্মেছিস। বিচার চাই, হ্যাঁ? প্রমাণ কোথায়? পুলিশ এসে জমিদারের পাশে দাঁড়িয়েছে। বোঝাই যায় সে বিচার করবে না, শুধু ক্ষমতাবানদের রক্ষা করবে। তাহলে কি আমাদের মেয়েরা এইভাবেই? হ্যাঁ, আরো যদি বেশি কথা বলিস তাহলে নদীতে শুধু ওদের নয়, তোদের লাশটাও ভাসবে কুচি কুচি করে, আর সেগুলো হবে আমার মাছেদের চারা। বুঝলি? হ্যাঁ, বুঝলি? ঘরে থাকতে পারে না রাম, শ্বাস বন্ধ হয়ে আসে। রঘু বলেছিল, জালটা তুলতে গিয়ে, এত ভারী কেন? জল থেকে স্পষ্ট। ওরে বাবা, এ তো। জাল যখন পুরোটা উঠে এলো, তখন দেখা গেল একসঙ্গে বাঁধা দুটো মৃতদেহ। পরনে শাড়ি ছিল না, তবে কিছুটা ছেঁড়া অংশ, ওটা রামের স্ত্রীর। আর একজনের তো রক্তশূন্য চোখ মুখ, রঘুর মেয়েটা। কেমন করে হলো এ? আমার মেয়ে আর এ যে আমার বউ, কি পাপ করছিল ওরা? হতভম্ব লাশ দুটো তখনও পাশাপাশি বসে। রাম আর রঘুকে পুলিশ স্পষ্ট বলে দিয়েছিল, জমিদার বিজয় রায়ের অনুমতি ছাড়া এলাকায় কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না। আমাদের বিচার চাই। আমাদের কি বিচারের কোনো অধিকার নাই? এই মামলা নেওয়া যাবে না, পুলিশ নির্বিকার ভাবেই বলে। একে অপরের দিকে ওরা তাকায়, তারপর ওরা চলে যায় জমিদারের প্রাসাদের দিকে। কিন্তু সেখানে এসেও প্রচন্ড অপমানিত হয় রঘু আর রাম। এই রাম, যা বাড়ি যা, বেলা হচ্ছে, জমিদার সাহেব এখন বেরোবেন। আর তুই দা কুড়ুল এইসব নিয়ে এসেছিস কেন? খ্যাক খ্যাক করে হাসে রাম, বলে, রঘুটা তো চলেই গেল বউ নিয়ে পালিয়ে। তার না হয় এই জীবনে বউ সম্বল, আমার তো পিছুটার নাই কর্তা। ভয়ঙ্কর দৃষ্টিতে রাম এগিয়ে আসছে জমিদারের ম্যানেজারের দিকে। জমিদার বিজয় রায় কিছুক্ষণ দাঁড়িয়েছিলেন, ঘরে গিয়েছেন কি যেন একটা কাজ করতে। এমন সময় দাস দাসীদের চিৎকারে গোটা জমিদার বাড়িটা কেঁপে ওঠে। জমিদার মশাই অন্দরমহল থেকে বেরিয়ে এসে দেখেন, এক হাতে দা, আরেক হাতে জমিদার বাবুর অ্যাসিস্ট্যান্টের কাটা মুন্ডুটা হাতে নিয়ে রাম দাঁড়িয়ে রয়েছে। খ্যাক করে হাসছে আর বলছে, শিয়াল, এবার শিয়ালের মাথাটা কাটবো কোদাল দিয়ে। সাথে কি এখানে এসে বসে আছি? আমার কোনো পিছু টান নেই, মরতে ভয় পাই না, কিন্তু তার আগে ওই শিয়ালের মাথাটা আমি খাবো। হ্যাঁ, ওই বাচ্চাগুলো আমায় শিখিয়েছে, খা শিয়ালের মাথা। রাম, রাম, দেখ 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 রাম, 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 এটা তুই করতে পারিস না। রাম ছুটে চলেছে জমিদার বাবুর দিকে। দাস দাসীরা যে যেখানে পারছে সেই দিকে ছুটে পালাচ্ছে। জমিদার বাবুকে ধরে ফেলতে রামের খুব একটা বেগ পেতে হলো না,
সে ওনার ভুঁড়ির ওপরে বসে এক চান্সে মাথার চুলটা ধরে গলার নলির কাছে চালিয়ে দিল তার হাতের দাঁটা। জমিদারবাবু আরও কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু ফিনকি দিয়ে রক্ত ছিটে গায়ে লেগে এলো রামের। চুইয়ে পড়া রক্তটা চেটে চেটে খেতে খেতে রাম বলল, শিয়াল, ঠ্যাক শিয়াল, মাথা। কেমন লেগেছে আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখা হবে খুব শিগগিরই আগামীকাল সম্পূর্ণ নতুন একটি ভিন্ন স্বাদের গল্পের সঙ্গে। আপনাদের সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একইভাবে সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।